ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, শেষ মুহূর্তেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসির প্রজ্ঞাপন জারি। একনেকে ৯,০০০ কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন, স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ সহ ১৩ জেলায় হবে সার সংরক্ষণাগার। এবং আইন বিরোধী কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি, বললেন রিজভী। মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, সেই সাথে দলটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেল। গতকাল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় ইসি। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পরের বছর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে একই বছর দলটি আপিল করে। পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর মামলাটি খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আপিল করা হয়। কয়েক দফা শুনানি শেষে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন। $৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৩০ কোটি ৫১ লাখ টাকা। গতকাল একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার নির্মাণ সহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মব জাস্টিসের নামে কোনো ধরনের আইন বিরোধী কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক ৩ সিইসির দায় থাকলেও আইনসম্মতভাবেই তাদের বিচার চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সাংগঠনিকভাবে দলকে আরও বেশি শক্তিশালী করতে সারা দেশের কমিটিগুলোকে ঢেলে সাজাচ্ছে বিএনপি। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি গঠন করে দলটি। নবগঠিত এই কমিটিকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস, আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। রিজভী অভিযোগ করেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে, কিন্তু নিধনের কোনো ব্যবস্থা নেই। এই সময় জেলাটি থেকে আগত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে ৬টি নির্বাচনী এলাকা, এই ৬টি নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করেই আমরা
আমাদের ঘরে ফিরে যাব। আগামীতে তারুণ্যর যে এই নতুন ভোটারদের জন্য একটি আগ্রহ পোষণ করেছে এবং সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি সুন্দর একটি আবার সুন্দরভাবে একটি গঠন করে এবং রাজনীতি আগামী দিনের ভবিষ্যতে এগিয়ে যাবে। প্রত্যেকটি কর্মসূচিতে আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরও শক্তিশালী হবে। জেলার সবগুলো আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার কথাও জানান নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গতকাল ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেই সাথে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার আরও জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়, আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। আসলে হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত ১৯ জুন এই মামলায় তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১ সপ্তাহ সময় আবেদন করলে ২রা জুলাই পরবর্তী দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১ জুলাই। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন, বাকি 2 জন পলাতক আছেন। এরপরে হচ্ছে আশুলিয়া। আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায়। 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন আমরা গত 19শে জুলাই পেয়েছি এবং 19শে জুন পেয়েছি। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৩৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৬টি পরিবারের মোট ৩৯ জনকে পুশ ইন করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। 4 দফা দাবিতে খুলনায় ওজো পার্ডিকোর লাইনম্যান সহকারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর বয়রাস্থ ওজো পার্ডিকো এর প্রধান কার্যালয়ের সামনে লাইনম্যান সহকারীরা এই কর্মসূচি পালন করে। সকাল 11টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়তাধীন 21 জেলায় কর্মরত লাইনম্যান সহকারীর অবস্থান নেয় প্রধান ফটকের সামনে। এরপর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ ফিরোজ হাওলাদার, ইমামুল ইসলাম রকি, আলমগীর হোসেন ও ফিরোজ শেখ। শিক্ষার মনোনয়নের শিক্ষক শিক্ষার্থীদের
করণীয় ও ইফটিজিং সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম লিটন, বছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, জিরতুলি ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আলম, লাভলু সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী তারাবো পৌরসভার বরপা এলাকায় আনন্দ পল্লী পার্কে এই আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়ার সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মিসেস সেলিনা জামান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল সহ অনেকে। বাংলাদেশ বিজিবি কক্সবাজার সেক্টর সদর দপ্তর রামুয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। এছাড়া অনুষ্ঠানে রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক, র্যাব এর অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা চান্দহর ইউনিয়নের ফাতেহপুর গ্রামে ১০০ বছরের সরকারি খালের মুখ বন্ধ করে ব্যক্তি স্বার্থে রাতে বৈদ্যুতিক বাতির আলো ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছে ৫০০ বিঘা জমির ফসল। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা চান্দহর ইউনিয়নের ফতেহপুর গ্রামে। জানা যায়, স্থানীয় দ্বীন ইসলাম মেম্বারের সহযোগিতায় কয়েকজন নেতা কর্মী মিলে একটি পরিবারের জন্য এই রাস্তার কাজ শুরু করে। স্থানীয় কৃষক ও জমির মালিকরা বাধা দেওয়ার পরও তারা রাতে ট্রাক ভর্তি মাটি এনে এই রাস্তা নির্মাণের কাজ করে। স্থানীয় কৃষকদের দাবি, এ ধরনের কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে খাল সচল রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্ত দ্বীন ইসলাম মেম্বার কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। রাতারাতি ওনারা এখানে মাটি ফেলাইছে, আমরা কখনো দেখিও নাই। তো আজকে আমরা আসছি, দেখলাম যে এখন মাটি চতুর্দিকে ফেলায় রাখছে। এখানটা মনে করে পানি যায় আসে, সবাই এখানটা চলাচল করে ভালো, কিন্তু এই রাস্তা জোর করে করতেছে তারা। ও জমিন এদিকের আটকানা পরে মাটিটা ফেলাইলে তিন জায়গার পশ্চিম জায়গার পানিটাও নামতে পারবো না। বরিশালের বাকেরগঞ্জে হর্ষবর্ধন শৃঙ্খলা সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে মানা হচ্ছে না সরকারি নিয়ম নীতি। তবে বিষয়টি মানতে নারাজ এলজিইডি কর্তৃপক্ষ। অপূর্ব বারৈয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নির্মাণের দুদিন পরই উঠে যাচ্ছে কার্পেটিং। দীর্ঘমেয়াদী করতে পাশে ঢালাই দেওয়ার কথা থাকলেও তা না করে কলাগাছ, টিন আর মাটি দিয়ে করা হয়েছে পাইলিং। এমন দুরবস্থা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিংহারাট থেকে কলসকাঠি পর্যন্ত ৭০০ মিটার সড়কের। পল্লী অবকাঠামো প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী, ফলে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। সাইডগুলো ভাঙা আছে, যেখানে পাইলিং দেওয়ার কথা ঠিক মতো সিমেন্ট ঢালাই পাইলিং, সেগুলো না দিয়ে তারা কোনো রকম কলা গাছের পাইলিং পুলিং দিয়ে পাঠাই দিয়েছে। এই রাস্তাটা যে করছে ৩-৪ দিন হয়েছে, এর মধ্যে এই রাস্তারই সব এইগুলো উঠে যাইতে আছে। পার লাগেই পাথর উঠে যায়, 6 মাস উঠে না, এই তো মনে করেন উঠে যাইতে আছে। এই রাস্তার আগে ঠান্ডালে উঠে যায় পল্লা সহ। এখন যে রাস্তা বানছে কয়দিন থাকবে, এত উঠতে যাইতে আছে বৃষ্টিতে। যেভাবে সরকারি ম্যানুয়ালে আছে ওইভাবে করুক, এটাই আমাদের আবদার। যদিও সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ মানতে নারাজ এলজিইডির এই কর্মকর্তার। রাস্তা কাজ চলছে, তো ওইটা কি উঠে যাবে? না, উঠবে না, কোনো রাস্তা উঠবে না এবং ওটাও নাই, এটা মিথ্যা সম্পূর্ণ।
এদিকে সড়ক নির্মাণে অনিয়ম হলে নতুন করে নির্মাণ করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি গতকালকে ডেঙ্গারহাট থেকে কলসকাঠির ওই সড়কটা ভিজিট করেছি, সেখানে আমার নজরে পড়েছে। আপাতত কাজ বন্ধ রাখা আছে, আমরা ওটা রাস্তাটা আবার সংশোধনপূর্বক উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করছি যে অভিযোগগুলো থাকবে না। 2,11,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা সড়কে অনিয়মের বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। ঢাকা মহানগরীর মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান। বিশেষ অতিথি ছিলেন মায়ুসুর পরিচালক অধ্যাপক BM আব্দুল হান্নান, প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশির পরিচালক প্রফেসর ফকির মোহাম্মদ নুরুজ্জামান। এবার প্রবাস সংবাদ। 2009 সালে ফ্রান্সে পা রাখেন বাগেরহাট জেলার সন্তান জাকির হোসেন। 2012 সালে নিয়মিত হবার পর শুরু হয় তার প্রবাস জীবনের নতুন অধ্যায়। অভিবাসী হিসেবে তিনি নিজেকে শুধু প্রতিষ্ঠিত করেননি, বরং অন্যদের সহায়তায় গড়ে তুলেছেন ভ্যাট, প্যারিস, নর্থ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য বাংলাদেশের। এই প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় তার সঙ্গে রয়েছেন পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা দিদারুল ইসলাম সুভন। ফ্রান্সে অভিবাসী বাংলাদেশের নানাবিধ প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষ্যে তারা এই প্রতিষ্ঠানটি চালু করেন। তাদের স্বপ্ন, প্রবাসে বাংলাদেশিরা যেন সরকারি বেসরকারি সব ধরনের সেবা সহজেই পান এই প্রতিষ্ঠানের মাধ্যমে। সব ফেস করে তাদেরকেও উকিলের সহায়তা দেওয়া, যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে কন্টাবিলিটি সহযোগিতা করা, পাশাপাশি যারা এখানে নতুন আসছে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা এবং তাদেরকে কাজের ব্যাপারে সহায়তা করা। সর্বোপরি আমরা একটা বড় ধরনের উদ্যোগ নিয়ে গ্রহণ করেছি। অন্যান্য কমিউনিটির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যে, এটা খুবই সুখের বিষয়। আমরা আশা করছি আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা করছি। আগামী দিনে এই প্রতিষ্ঠান এদেশের যারা বাংলাদেশ কমিটি আছেন তারা যেন এখান থেকে উপকার পায় এবং সেবা পায়। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর শেষ মুহূর্তেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসির প্রজ্ঞাপন জারি। একনকে 9,000 কোটি টাকার 17 প্রকল্পের অনুমোদন, স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ সহ 13 জেলায় হবে সার সংরক্ষণাগার। এবং আইন বিরোধী কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি, বললেন রিজভী। মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এশিয়ান নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।